নমস্কার শ্রোতা বন্ধুরা, বৃষ্টি ও গল্প চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা সাদাকারি। গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু হচ্ছে আজকের গল্প সাদাকারি। আমি যাদের পছন্দ করি না তাদের সঙ্গেই আমার ঘুরে ফিরে দেখা হয়। হয়তো খুব জমিয়ে গল্প করছি, কাজের ছেলেটি এসে বলল, কে জানি আইছে, আপনারে বুলায়। বাইরে উঁকি দিলে এমন একজনকে দেখা যাবে যার সঙ্গে একসময় খাতির ছিল, এখন নেই। তবু হাসির একটা ভাব করে উল্লাসের সঙ্গে বলতে হবে, আরে আরে, কি খবর, তারপর কেমন চলছে। একসময় হয়তো এই লোকটির সঙ্গে তুই তোকারি করতাম, এখন দূরত্ব রাখার জন্য ভাব বাচ্চে কথা বলতে হয়। বাংলা ভাষার ভাববাচ্য খুব উন্নত নয়, দীর্ঘ সময় কথা চালানো যায় না। আজকের ব্যাপারটাই ধরা যাক। আড্ডা জমে উঠেছে, বাংলা বানান নিয়ে খুব তর্ক বেঁধে গেছে। এমন সময় কাজের ছেলেটি এসে বলল, আমাকে কে নাকি ডাকছে। বাইরে দেখি সাব্বির। আমি হাসি মুখেই বললাম, বাইরে কেন, ভেতরে এসে বসুন। সে অপ্রস্তুত ভঙ্গিতে হাসল। আসুন ভেতরে। না না, ঠিক আছে, আমার কয়েকজন বন্ধু বান্ধব এসেছে, গল্পগুজব করছে, আসুন পরিচয় করিয়ে দিই। অন্য একদিন আসবো, আজ অসুবিধা কিসের, আসুন ভেতরে। সাব্বির চোখ মুখ লাল করে ভেতরে ঢুকল। পুরুষ মানুষদের লজ্জায় এমন লাল হতে কখনো দেখিনি। নাকের পাতায় বিন্দু বিন্দু ঘাম। ভেতরে তখন তুমুল উত্তেজনা। আজিজ ফজলুলকে জিজ্ঞেস করছে, ধুলি বানান কর দেখি, হর্ষ উকার না দীর্ঘ উকার। রাগের চোটে ফজলু তোতলাচ্ছে, ক্রমাগত তার মুখ দিয়ে থুতু পড়ছে, বিশ্রী অবস্থা। সাব্বির নার্ভাস ভঙ্গিতে রুমাল দিয়ে তার মুখ মুছল এবং মৃদুস্বরে বলল, আজ যাই, অন্য আরেকদিন আসবো। বসুন না, তাস হবে, তাস খেলতে পারেন তো। জি না, আজ আমি যাই, আজ আমার একটা কাজ আছে। আমি সাব্বিরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। সেখানে সাদা রঙের প্রকাণ্ড একটা গাড়ি দাঁড়িয়ে আছে। মুস্কো জোয়ান এক ড্রাইভার সাব্বিরকে দেখে স্প্রিংয়ের মতো লাফিয়ে বের হলো এবং দ্রুত দরজা খুলে মূর্তির মতো হয়ে গেল। আমার বয়সী একটা ছেলের জন্য এতটা আয়োজন হবে ভাবাই যায় না। আমি তীব্র একটা ঈর্ষা নিয়ে মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম। ছুটির সকালে ঈর্ষার মতো জিনিস দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু এইটা অনেকক্ষণ ধরে বুকে খচখচ করতে লাগলো। সাব্বিরের সঙ্গে পরিচয়ের সূত্রটা এরকম। পুরনো পল্টনের এক ওষুধের দোকানে ঢুকেছি প্যারাসিটামল কিনতে। পয়সা দিয়ে বেরোবার সময় দেখলাম ঘটা ঘট শব্দে সব দোকানের ঝাঁপ পড়ে যাচ্ছে। চারদিকে দারুণ ব্যস্ততা। কি হয়েছে কেউ কিছু বলতে পারল না। সবাই ছুটছে। ট্রাকওয়ালাদের সঙ্গে বাসওয়ালাদের কি নাকি একটা ঝামেলা। একদল লোক নাকি রামদা নিয়ে বেরিয়েছে। ব্যাপারটা গুজব হবারই কথা, এ যুগে রামদা নিয়ে কেউ বের হয় না। তবে সাবধানের মার নেই। দ্রুত পাশের গলিতে ঢুকে দেখি গলির মাথায় একটা পাঞ্জাবি পরে দারুণ ফর্সা ছেলে লম্বা লম্বি হয়ে শুয়ে আছে। তার চশমা ছিটকে পড়েছে অনেকটা দূরে। আমি গিয়ে তাকে টেনে তুললাম। সে বিড়বিড় করে বলল, চশমা ছাড়া আমি কিছুই দেখতে পাই না, আমার মায়োপিয়া, চোখের পাওয়ার 6 ডায়োপট্রিয়ার। চশমার একটা কাঁচ খুলে পড়ে গিয়েছে। এক কাঁচের চশমা পরে সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। তাকে বাড়ি না পৌঁছানো পর্যন্ত সে আমার বাঁ হাত শক্ত করে ধরে রাখল, সম্ভবত ভয় পাচ্ছিল আমি তাকে ফেলে রেখে চলে যাব। কোনো পুরুষ মানুষের এমন মেয়েদের মতো চেহারা হয় আমার জানা ছিল না। পাতলা ঠোঁট, কাঁচবিহীন চোখের দিকে তাকালে মনে হয় কাজল পরানো, কিশোরীদের মতো ছোট্ট চিবুক। আমি বললাম, আপনি কি করেন?
ইংরাজিতে এমএ পরীক্ষা দেব। তাই নাকি? ভালো। গত বছর পরীক্ষা দেওয়ার কথা ছিল, দিইনি। আমার হার্টের অসুখ, হার্টবিটের রিদমে গন্ডগোল আছে। চিকিৎসা করেছেন তো? এর কোনো চিকিৎসা নেই। এই বলেই সে ফ্যাকাশেভাবে হাসতে লাগলো। আমি সিগারেট বের করলাম। নেন, সিগারেট নেন। আমি সিগারেট খাই না। নিকোটিন হার্টের মাসেলে ক্ষতি করে, ফাইবারগুলো শক্ত করে দেয়। এইসব জানলেন কিভাবে? আমার মা ডাক্তার। নিউ ইস্কাটনের যে বাড়ির সামনে রিক্সা থামলো, সেটাকে বাড়ি বলা ঠিক না। সেটা একটা হুলুস থুলুস ব্যাপার। আমরা রিক্সা থেকে নামতেই চারিদিকে ছোটাছুটি পড়ে গেল। সাব্বিরের মতো দেখতে একজন মহিলা তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলেন, কেন তুমি কাউকে কিছু না বলে বেরোলে? আর বেরোলেই যখন কেন গাড়ি নিলে না? সাব্বির অপ্রস্তুত ভঙ্গিতে হাসতে লাগলো। ভদ্রমহিলা অভিমানী স্বরে বললেন, কেন তুমি আমাদের কষ্ট দাও? আর যাব না মা। তোমার দুর্বল হার্ট, যে কোনো সময় কিছু একটা যদি হয়ে যেত তখন? মা আর যাব না। এই ছেলেটাই সাব্বির। রাত ৮টার আগে আমি এদের বাড়ি থেকে বেরোতে পারলাম না। সাব্বিরের বাবা এবং মা এমন একটা ভাব করতে লাগলেন যেন আমি সাব্বিরকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। এরকম বড় একটা কাজের যোগ্য পুরস্কার দিতে না পেরে তারা দুজনেই অস্থির। আমাকে বাড়ি পৌঁছে দিতে এবং বাড়ি চিনে আসার জন্য একজন লোক চলল আমার সঙ্গে। ছোট গলিতে বড় গাড়ি ঢুকবে না, এই জন্য টেলিফোন করে একটা ছোট গাড়ি আনানো হলো। সাব্বির মা বাবার নিষেধ অগ্রাহ্য করে আমাকে এগিয়ে দিতে এলো গেট পর্যন্ত। নিচু স্বরে বলল, বাবা মা আমার জন্য খুব ব্যস্ত, একটা মাত্র ছেলে তো। আপনি একাই নাকি? জি, 5 ভাই বোন ছিলাম আমরা, এখন আমি একা আছি। বাকিরা কোথায়? সবাই মারা গেছে। আমাদের ফ্যামিলিতে কেউ বেশি দিন বাঁচে না। আমার এক চাচা ছিলেন, তারও 4 ছেলেমেয়ে ছিল। সবাই 30 হওয়ার আগেই মারা গেছে। বলেন কি? জি, আমিও বাঁচব না। আরে এসব কি বলছেন? জি, সত্যি কথাই বলছি। দেখেন না, হার্টের অসুখ হয়ে গেল। আমার বন্ধু বান্ধবরা সব আমার মতো। পাশ করার পর সবাই কিছু না কিছুতে একটা ঢুকে পড়েছি। ব্যাংক, ট্রাভেল এজেন্সি, নাইট কলেজের পার্ট টাইম টিচার। একমাত্র আজিজ কোথাও কিছু না পেয়ে লতে ভর্তি হয়েছে। ছুটি ছাটার দিনে তাস টাস খেলি। মাঝে মধ্যে পরিমলদের মামার বাড়িতে ভিসিআর দেখি। আর প্রায় সব দিনই আড্ডার শেষটা হয় একটা ঝগড়ার মধ্যে। কোনো কোনো সময় হাতাহাতি পর্যন্ত চলে যায়। তাতে অসুবিধা হয় না কিছু। আবার দেখা হলে পুরনো কথা আর মনে থাকে না। বিয়ে করার আগে পর্যন্ত এই সময়টা বেশ ভালো। চায়ের দোকানে বসে ২০ চায়ে চুমুক দেয়া মাত্র মনে হয় জীবনটা বড়ই সুখের। ফজলুদের ভাড়াটিয়াদের ছোট মেয়ের হৃদয়হীনতা আমাদের ফজলুর চেয়েও বেশি আহত করে। এরকম সুখের সময় উপদ্রবের মতো মাঝে মাঝে উপস্থিত হয় সাব্বির। তাদের গাড়ির মুস্কো ড্রাইভার চায়ের দোকান থেকে আমাকে ডেকে নিয়ে যায়। সাব্বির লজ্জায় লাল হয়ে বলে, চা খাচ্ছিলেন সবাই মিলে? হুম, আড্ডা দিচ্ছি, আসুন না। জি না, আমি চা খাই না। চা না খেলে না খাবেন, বসে গল্প করুন। আর একদিন আসবো, আজ একটু কাজ আছে। কাজ থাকলে চলে গেলেই হয়, তা না, অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। বিরক্তিতে আমার গা জ্বলে যায়, তবু ভদ্রতা করে দাঁড়িয়ে থাকতে হয়। কি নিয়ে এত গল্প করেন? গল্প করার টপিকের অভাব আছে নাকি? রাজনীতি, মেয়ে মানুষ, সিনেমা, প্রেম। এসে শুনুন না, শুনতে না চাইলে বলুন। কি বলবো? প্রেমের অভিজ্ঞতার কথা বলবেন? সাব্বির টমেটোর মতো লাল হয়ে বলল, মেয়েদের বিষয়ে আমার অভিজ্ঞতা নেই। আমি কোনো মেয়ের সঙ্গে সামনাসামনি বসে কথা বলিনি।
বলেন কি? জি, সত্যি। আমি একাই থাকি। মেয়েদের সঙ্গে মেশা আমার মা পছন্দ করেন না। আমার হার্টের অসুখ। তাতে কি? মানে ইয়ে সামান্যতম এক্সাইটমেন্টে রিদিমে গন্ডগোল হয়। মেজর প্রবলেম হতে পারে। আমি ঝামেলা মুক্ত হওয়ার জন্য বলি, আজ তাহলে যান, রোদ লাগছে। সাব্বির তবু যায় না, দাঁড়িয়ে থাকে। তার একটু দূরে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে থাকে মুস্কো ড্রাইভার। কুৎসিত ব্যাপার। মেয়েলি চেহারার এই যুবকের সুখ দুঃখের সঙ্গে আমার সুখ দুঃখের কোনো মিল নেই। এর সঙ্গে নরম স্বরে মিষ্টি কথা বলতে আমার ভালো লাগে না। আমি সাব্বিরকে এড়িয়ে চলার জন্য নানা রকম কৌশল করি। ঘরে বসে থেকে কাজের ছেলেটিকে বলে পাঠাই বাসায় নেই, কখন আসবে তারও ঠিক নেই। কোনো কোনো দিন নিজেই গিয়ে বলি, আমি এক্ষুনি বেরোবো, হাসপাতালে এক বন্ধুকে দেখতে যাওয়ার কথা, আজ তো কথা বলতে পারছি না। আসুন হাসপাতালে পৌঁছে দিই। কোন হাসপাতাল? না না, তার দরকার নেই। আমার কোনো অসুবিধা হবে না, আসুন না। মহা বিরক্তিকর ব্যাপার। রাস্তায় কোনো সাদা রঙের গাড়ি দেখলেই মনে হয় এই বুঝি গাড়ি থামিয়ে ফর্সা পাঞ্জাবি পরা সাব্বির বেরিয়ে আসবে। মোটা কাঁচের আড়ালে যার চোখ ঢাকা বলে মনের ভাব বোঝা যায় না। কথা বলবে এমন ভালো মানুষের মতো যে রাগ করা যাবে না, আবার সহ্যও করা যাবে না। রাস্তায় বেরোলেই একটা অস্পষ্ট অস্বস্তি লেগে থাকে। এই বুঝি দেখা হলো। অস্বস্তিটা সবচেয়ে বেশি হয় নীলু সঙ্গে থাকলে। নীলু তার কারণ বুঝতে পারে না। সে বিরক্ত হয়ে বলে, এরকম করো কেন? দেখা হলে কি হবে? আমার তো ভদ্রলোককে দেখতেই ইচ্ছা করছে। একদিন অবশ্যই দেখা হলো। গ্রিন রোড দিয়ে হেঁটে হেঁটে আসছি। হঠাৎ রাস্তার পাশে সাদা গাড়িটা দাঁড়িয়ে গেল। গাড়ির ভেতর থেকে সাব্বির অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি না দেখার ভান করলাম এবং অতি দ্রুত একটা রিক্সা ঠিক করে নীলুকে নিয়ে উঠে পড়লাম। সারাক্ষণই ভয় করতে লাগলো এক্ষুনি হয়তো সে সাদা গাড়ি নিয়ে সামনে এসে থামবে, লাজুক গলায় বলবে, কোথায় যাবেন বলুন, নামিয়ে দিই। সেরকম কিছু ঘটল না। নীলু বিরক্ত হয়ে বলল, হুট করে রিক্সা নিলে কেন? আমি কতবার বলেছি পাশাপাশি রিক্সায় চড়তে আমার ভালো লাগে না। ভালো লাগে না কেন? হুট তুলতে হয়। হুট তুললেই আমার কেমন জানি দম বন্ধ হয়ে আসে। হুড না তুললেই হয়? পাগল! হুড না তুলে অবিবাহিত একটা ছেলের সঙ্গে আমি রিকশায় চড়ব? বিকালটা আমার চমৎকার কাটলো। দুজনে খুব ঘুরলাম। সন্ধেবেলা ঢুকে পড়লাম একটা চাইনিজ রেস্টুরেন্টে। নীলু সারাক্ষণই বলল, ইস, বাসায় সবার দুশ্চিন্তা করছে। তবু উঠবার কোনো তাড়া দেখলাম না। নীলুকে শ্যামলীতে রেখে বাসায় ফিরে দেখি সাব্বির আমার জন্য অপেক্ষা করছে। আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার? কোনো ব্যাপার না, এমনি এলাম। দিনে তো আপনাকে পাওয়া যায় না। কোনো বিশেষ কাজে এসেছেন? না শুধু গল্প করার জন্য? না, কোনো কাজে না, এমনি। সাব্বির রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে লাগলো। আমি বললাম, চা খান? চা দিতে বলি? জি না, আমি চাটা খাই না। আমি এখন যাব, মা চিন্তা করছে। এত রাত পর্যন্ত বাইরে কখনো থাকি না। আজই বা থাকলেন কেন? আপনাদের দুজনকে আজ দেখলাম, বড় ভালো লাগলো, সেটা বলার জন্য। সাবির লজ্জায় বেগুনি হয়ে গেল। আমাকে আর নীলুকে দেখলেন বুঝি? জি, বড় ভালো লাগলো। আমি একবার ভাবলাম এগিয়ে গিয়ে বলি, কোথায় যাবেন বলুন, পৌঁছে দিই। আপনারা কি মনে করবেন এই ভেবে বললাম না। আমি নিঃশব্দে একটা সিগারেট ধরালাম। সাবির মৃদু স্বরে বলল, আমি অবশ্যই আপনাদের পিছনে পিছনে গিয়েছি। তাই নাকি? জি, ড্রাইভারকে বললাম দূর থেকে ওই রিক্সাটাকে ফলো করো। তারপর ফলো করলেন? জি, শাহবাগ পর্যন্ত।
তারপর ড্রাইভার আর রিক্সাটিকে লোকেট করতে পারল না। আপনি কি রাগ করছেন? না। আমি একবার ভাবলাম আপনাকে বলবো, কিন্তু আপনাদের দুজনকে এত সুন্দর লাগছিল, কি সুখী সুখী লাগছিল। আমার মনে হয় এটা বলা উচিত। আপনি রাগ করেননি তো? আমি ঠান্ডা স্বরে বললাম, না, রাগ করিনি। রাত অনেক হয়ে গেছে, এখন বাসায় যান, নয়তো আপনার মা আবার রাগ করবেন। জি, তা ঠিক। সাব্বির চলে গেল, কিন্তু আমার বিরক্তির সীমা রইল না। লোকটি কি নির্বোধ না অন্য কিছু? আমার মনে একটা ক্ষীণ সন্দেহ হলো, এরকম ঘটনা আবারও ঘটবে। ও যদি আমাকে এবং নীলুকে আবারও কখনো দেখে, তাহলে আবারও তার সাদা গাড়ি আসবে পিছনে পিছনে। কি অসহ্য অবস্থা! ঘটলও তাই। দিন সাতেক পর সাব্বির এসে হাসি মুখে বলল, আপনারা কি বুধবার বিকালে শিশু পার্কের সামনে ফুচকা খাচ্ছিলেন? মনে নেই। আপনার পরনে ছিল একটা চেক চেক শার্ট, আর আপনার বান্ধবীর গায়ে লাল রঙের চাদর, হাতে একটা চটের ব্যাগ। মনে পড়েছে? হ্যাঁ, পড়েছে। আমি কিন্তু ফুচকা খাওয়ার পর থেকে ঠিক কাঁটায় কাঁটায় 1 ঘন্টা আপনাদের ফলো করেছি। তাই নাকি? জি। এত ভালো লাগছিল আমার, ড্রাইভারকে বললাম তারা দেখতে না পায় এমনভাবে তাদের ফলো করো। আপনি অবশ্যই একবার পিছনে তাকিয়েছিলেন, কিন্তু কিছু বুঝতে পারেননি। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, নীলুর সাথে থাকলে আমি একটু অন্যমনস্ক থাকি। সাব্বির গভীর আগ্রহে বলল, আচ্ছা, এলিফ্যান্ট রোডের ওই দোকানটা থেকে কি কিনলেন আপনারা? আমি তার জবাব না দিয়ে গম্ভীর হয়ে বললাম, আসুন আপনার সঙ্গে নীলুর পরিচয় করিয়ে দিই। না না, তার কোনো দরকার নেই। আপনাদের দুজনকে একসঙ্গে দেখলেই আমার ভালো লাগে। কীরকম অদ্ভুত সখী সখী চেহারা। জানেন, আমি মাকে আপনাদের কথা বলেছি। ভালো করেছেন। হা- আমি যে মাঝে মাঝে আপনাদের পিছনে পিছনে যাই, আপনি রাগ করেন না তো? আমি উত্তর না দিয়ে সিগারেট ধরালাম। একটা সাদা গাড়ি সর্বত্র আমাদের অনুসরণ করছে, এটা ভাবতেই মন শক্ত হয়ে যায়। সাব্বির বসে আছে আমার সামনে, তার ফর্সা কিশোরীদের মতো মুখে উত্তেজনার ছাপ, কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখ চকচক করছে, বোধহয় কেঁদেই ফেলবে। সে অনেকখানি ঝুঁকে এসে বলল, পৃথিবীর মানুষ এত সুখী কেন বলুন তো? সাব্বিরের সঙ্গে এটাই আমার শেষ দেখা। আর কখনো সে আমার কাছে আসেনি। হয়তো শরীর খুব বেশি খারাপ, ঘর থেকে বেরোতে পারছে না, কিংবা গিয়েছে বাইরে, কিংবা অন্য কিছু। গিয়ে খোঁজ নেওয়ার মতো ইচ্ছা কখনো হয়নি। সাব্বির আর কখনো আসেনি, কিন্তু সাদা গাড়িটি ঠিকই অনুসরণ করেছে আমাদের। যখনই নীলু মজার কিছু একটা বলেছে, কিংবা যখনই আমার নীলুর হাত ধরতে ইচ্ছা হচ্ছে, তখনই বুঝেছি বিশাল সাদা গাড়িটা আশেপাশে কোথাও আছে। এর হাত থেকে আমাদের মুক্তি নেই। নীলুর সঙ্গে শেষ পর্যন্ত আমার বিয়ে হয়নি। যে মেয়েটিকে বিয়ে করেছি সে নীলুর মতো নয়, কিন্তু তার জন্য আমি প্রচণ্ড ভালোবাসা অনুভব করি। বৃষ্টির রাতে যখন হঠাৎ বাতি চলে যায়, বাইরে হাওয়ার মাতামাতি শুরু হয়, আমি গভীর আবেগে হাত রাখি তার গায়ে। তখন মনে হয় কাছেই কোথাও সাদা গাড়িটি বৃষ্টিতে ভিজছে। চশমা পরা অসুস্থ যুবক ভুরু কুঁচকে ভাবছে, মানুষ এত সুখী কেন? শেষ হলো আজকের গল্প, হুমায়ুন আহমেদের লেখা সাদা গাড়ি। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা আমাকে মেল করতে পারেন, আমার মেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ভালো থাকুন, বেশি বেশি করে বই পড়ুন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।